পিলখানায় রেকর্ড উইংয়ের মামলার রায় ঘোষণা, 43 জওয়ানের সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা, শিক্ষামন্ত্রী বললেন নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। মিশরের ঘোষণা সেনাবাহিনীর। আসসালামু আলাইকুম, শামীম মাহবুব আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে। পিলখানায় রেকর্ড উইংয়ের বিদ্রোহের মামলার রায়ে 111 জওয়ানের মধ্যে 43 জওয়ানের সর্বোচ্চ 7 বছরের এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পিলখানার কোন মামলায় এটি প্রথম রায়। বিদায় ঘোষণা করল আদালত। 2010 সালের 25 অক্টোবর রেকর্ড উইংয়ের 111 জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিদ্রোহীদের সঙ্গে এক হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচনা, উস্কানিমূলক বক্তব্য দেয়া, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখা। এদিকে দিনাজপুর বিজিবি সেক্টরের 13 জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। মুন্সিগঞ্জের আড়িয়ল বিল এলাকায় বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় 3টি মামলা হয়েছে। গেল রাতে আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদলকে প্রধান আসামি করে অজ্ঞাত 6 থেকে 7,000 মানুষের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের অভিযোগে শ্রীনগর থানার এসআই, ইন্সপেক্টর ও ফাঁড়ি ইনচার্জ মামলা করেন। মামলার পর গতরাতে র্যাব ও পুলিশ অভিযান চালায়। সংঘর্ষের সময় লুট হয়ে যাওয়া পুলিশের 4টি শটগানের মধ্যে একটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগে সোমবার আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে প্রায় 4.5 ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নিহত হয় পুলিশের এক এসআই, আহত হয় 2 সাংবাদিক সহ কমপক্ষে 30 জন। আজ ঢাকা মাওয়া রুটে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 8টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে মোট 13,15,002 জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর কয়েকটি বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শিক্ষার্থী ও শিক্ষকদের মান বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর। এছাড়াও সারা দেশে নকল ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট সুলতান লিংকনের। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবছর গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, প্রায় 1,09,000। আর পরীক্ষা শুরুর আগে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন শিক্ষার্থীরা। আশাবাদী যে পরীক্ষা ভালো হবে, প্রশ্নপত্র যাই হোক না কেন ইনশাআল্লাহ খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, পরিবেশ অনেক ভালো। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, সৃজনশীল পরীক্ষায় শিক্ষার্থীরা আগের তুলনায় ফলাফল অনেক ভালো করবে। আমরা আশা করি যে সারা দেশে আমরা যে ব্যবস্থা নিয়েছি সেটার ফলে পরীক্ষাটা ভালো হবে এবং আগের চেয়ে ভালো হবে। নকল বলতে আর কিছুই থাকবে না অবশিষ্ট। আশা করি সেটা তো দেখলে বোঝা যাচ্ছে পরিবেশ এখন আর নেই, আর যারা নকল করবে তারা টিকে থাকতে পারবে না। মন্ত্রী জানান, এবারই প্রথম প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 15 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতাও আগের তুলনায় অনেক কমে গেছে। সুলতান লিংকন, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রীর খুনি নাজিমুজ্জামান ইয়নকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে মিরপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ফরহাদ খাঁর আপন ছোট বোনের ছেলে ইয়ন তার মামা মামিকে খুন করবার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে ইয়ন জানিয়েছে, বন্ধু রাজুকে নিয়ে 27 জানুয়ারি রাতে মামার বাসায় ঘুমাতে যায় সে। পরে রাত 2টার পর 2টি ছুরি দিয়ে নিজে মামার গলায় এবং রাজুকে দিয়ে মামিকে খুন করায়। হত্যায় ব্যবহৃত ছুরি দুটি এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা বলছেন, পারিবারিক কলহের কারণে হত্যা করা হয় সাংবাদিক ফরহাদ ও তার স্ত্রীকে। তার মামা অর্থাৎ ফরহাদ খান প্রথমে বন্ধু মামির গলায় সুই চালাবে, কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে ইয়ন তার মামার গলায় এবং তার বন্ধু চালায়। সরকারের সর্বোচ্চ শেষ হয়ে বাড়ছে জোয়ারের উচ্চতা, বাড়ছে পানির চাপ, তাই ফের প্লাবনের শঙ্কায় এখানকার লাখো মানুষ। আমির সোহেলের ক্যামেরায় রকিবউদ্দিন পান্নুর রিপোর্ট। শুধু মন্ত্রীরাই নন,
আইলা কবলিত এলাকা সফর করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত মানুষের দুর্ভোগ কমাতে নিয়েছেন নানা কর্মকাণ্ড। তবে বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি আজও। অকপটেই ব্যর্থতার কথা স্বীকার করলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী হিসাবে বলবেন যেটি তো আপনার ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, অবশ্যই আমাদের এবং সরকারের কিছুটা ব্যর্থতা, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য। সময় মতো কেন বাঁধ নির্মাণ শেষ হয়নি তা নিয়ে এলাকার মানুষের নানা মত। সরকার যে হারে টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আসলে সে হারে এরা ওই সাব কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে। সাব কন্ট্রাক্টররা করিস কি, ওখানে দিতে ডাইরেক্ট দিচ্ছে কোনো হাজারে মাটি না দিয়ে সভাপতি লিভার কাটে। গত বছর আমাদের টাকাও বাকি আছে, কন্ট্রাক্টর সে এখন ফেল করছে। আর ব্যর্থতার জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন সরকারি দলের এই কেন্দ্রীয় নেতা। এবার বেড়ি বাঁধ যদি বন্ধ না হয়, পানি বন্ধ না হয়, তাহলে এই পানি উন্নয়ন বোর্ডের যে পর্যায়ে আছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সেনাবাহিনী নিয়োগের পর বাঁধ নির্মাণের গতি বেড়েছে। শেষ মুহূর্তে এলাকার নেতৃস্থানীয়দের বড় ধরনের অংশগ্রহণে শেষ হয়েছে দুটি ক্লোজারের নির্মাণ কাজ। আমাদের জনগণ যথেষ্ট সাড়া দিচ্ছেন আমাদের পক্ষ হইয়া। যেখানে 1 মাসে যতটুকু নেগোইছে, আমরা 7 দিনে সেটাকে আরো 10 গুণ এই ছাড়ায় উন্নীত করে এটা সফলতা আনতে সহজ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং তাদের নিযুক্ত ঠিকাদাররা দফায় দফায় কাজের মেয়াদের সময় বাড়িয়েছেন। তবে গেল 19 মাসেও শেষ হয়নি পূর্ণাঙ্গভাবে বাঁধ নির্মাণের কাজ। আইলা দুর্গত এলাকার সংখ্যা রয়েই যাচ্ছে, আসছে 1 মাসে শেষ হবে কিনা তাদের বাঁধ নির্মাণ। রকিব উদ্দিন পান্নু, একুশে টেলিভিশন, দাকব, খুলনা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে মগবাজার এলাকা। হাতিরঝিল প্রকল্পের মাটি ভরাটের কারণে সৃষ্ট এই দুর্ভোগ দূর করবার প্রতিশ্রুতি দেবার পরও তা নিরসন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে মইনুল ইসলাম সজলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। এই শুষ্ক মৌসুমে ডুবে আছে মগবাজারের জাহাবক্স লেন সহ আশপাশের এলাকা। সুয়ারেজের বদ্ধ পানিতে ডুবে আছে রান্নাঘর, রাস্তাঘাট, বাড়ির উঠোন। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। এরই মধ্যে বাসা বাড়ি ছেড়েছে কেউ কেউ। চুলকানি, পাঁচটা সহ পানিবাহিত রোগে আক্রান্ত অনেকেই। এলাকাবাসীর অভিযোগ, হাতিরঝিল প্রকল্পের মাটি ভরাটের কারণেই তাদের এই দুর্গতি। এই তো আমার রান্নার রুম, বাথরুম, তারপর আমাকে ভিতরের রুমে ওঠে পানির আবর্জনার গন্ধ একদম জানা দিয়ে ভারী, তো ওইটাই আমাদের জন্য একদম বিরাট বড় অসুবিধা হয়ে গেছে। বাচ্চারা এই যে নামতে পারে না, খেলতে পারে না, আসতে পারে না, কোথাও যাওয়ার জন্য অনেক কষ্ট হয়। বাথরুমে বাথরুম করতে পারি না, বাথরুমে পানি উঠছে, পাকঘরে পানি উঠছে। বোনের বাসায় বেড়াতে আসছি, এরকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ার কথা না, কিন্তু যতবারই আসছি এরকমই দেখছি। কিছুদিন আগে মগবাজারের জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগের কথা জানিয়েছিলেন হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তারা। তারপর বেমালুম ভুলে গেছেন বিষয়টি। একুশে টিভি প্রায় 15-20 দিন আগে রেকর্ডিং করে নিয়ে গেছে। তখন হাতিরঝিলের প্রজেক্টের পরিচালক বলেছিল যে এটা আমাদের সমাধান করবে 2-3 দিনের ভিতরে। আজকে অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে। যে জনগণ ট্যাক্সের টাকা দেয়, যে জনগণ বিল দেয়, যে জনগণ আমরা করি, ঠিক আছে, আমাদের ভোগান্তি এখানে শেষ নাই। যদি এখানে মন্ত্রী মিনিস্টার বাসা হইতো তাহলে সব প্লে সুন্দর হয়ে যেত। জলাবদ্ধতা নিরসনে এবার নতুন করে প্রতিশ্রুতি মিলল ডিসিসির কাছ থেকে। হাতিরঝিল প্রকল্প হয়ে গেলে আমাদের পাইপলাইনের কানেকশন সবগুলো হয়ে যাবে, তখন আর এই সমস্যা থাকবে না। তাদের কাজ অচিরেই এই পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়াও আমরা যে সমস্ত জায়গায় খুব সমস্যা হচ্ছে সেগুলোর আমরা টেম্পোরারি ব্যবস্থা করছি। একুশে টেলিভিশনে খবর প্রচারের পর হাতিরঝিল কর্তৃপক্ষ বলেছিল মগবাজার জাহাবক্স লেনের এই জলাবদ্ধতার সমাধান করে দেবে অল্প দিনের মধ্যেই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। এবার বিরতি নিচ্ছি, ফিরছি আর খবর নিয়ে একটু পরে, সঙ্গেই থাকুন।